এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেসে করে আমাদের ডিব্রুগড় পৌঁছানো। আপনারা যদি কোনো কারণে সেই ভিডিওটা না দেখে উঠতে পারেন তাহলে সেটা একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন ডিব্রুগড় থেকে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা, আর আমাদের ব্যালকনিতে আমি রয়েছি। এখান থেকে ভিউটা কীরকম একবার দেখে নিন। ভীষণ সুন্দর ভিউ। আমি বলছি না যে অসাধারণ কিছু দৃশ্য আছে। এই এরিয়াটা হচ্ছে একটা রেজিডেন্সিয়াল এরিয়া আমার যতদূর দেখে মনে হচ্ছে, কিন্তু এই চারিদিকে দেখুন কত গাছ রয়েছে। আর এই এত গাছ যখন থাকে না, আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। ভীষণ সুন্দর, একদম চুপচাপ একটা জায়গা, খুব একটা আওয়াজ নেই। আর এই হচ্ছে রাস্তাটা আমাদের হোটেলের সামনে। এখানে বেশ কয়েকটা গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। এখানে বসার জন্য একটা জায়গা রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে। আমাদের রুমের সাথে এরকম দুটো জলের বোতল দিয়েছিল, যেগুলো কমপ্লিমেন্টারি। আর এই যে নিচে রেফ্রিজারেটরটা আছে, মিনি ফ্রিজটা, এর মধ্যেও কিন্তু বেশ কিছু জিনিস আছে, কিন্তু এগুলো কমপ্লিমেন্টারি নয়। আর এদিকে দেখুন কিছু চিপসের প্যাকেট, বাদাম, ম্যাগি এগুলো রেখে দিয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি নয়। এগুলো নিলে চার্জ দিতে হবে। আর এই যে প্রাইসগুলো এখানে লেখা রয়েছে। এবার আমাদের চেক আউট করার সময়। নিচে আমাদের গাড়ি এসে গেছে। ডিব্রুগড়ে আমাদের হোটেল দ্য ডিব্রুগড় অ্যাড্রেস ভীষণ ভালো লাগলো আমাদের। এই হোটেলে আমাদের রুমগুলো দেখার জন্য আমার আগের ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেখানে আমাদের রুমের প্রাইসটাও আমি বলে দিয়েছি। এই হোটেল আমি বুক করি গো আইবিবোর ওয়েবসাইট থেকে। গুড মর্নিং। আজকে 30শে মার্চ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রাভেল উইথ ট্যাগসের অরুণাচল প্রদেশ সিরিজের দ্বিতীয় ভ্লগে। এখন বাজে সকাল 9:40 আর আমরা বেরিয়ে পড়েছি ডিব্রুগড়ে আমাদের হোটেলের থেকে আর যাচ্ছি অরুণাচল প্রদেশ। ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদের সব রকম তথ্য দেবো এই ট্রিপের ব্যাপারে। কালকে আমরা বগিবিল ব্রিজ দিয়ে এসেছিলাম রাত্রেবেলা ট্রেনে করে, আর এখনও আমরা বগিবিল ব্রিজ দিয়েই যাব। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বগিবিল ব্রিজের দিকে। আর বগিবিল ব্রিজ কিন্তু একটা অসাধারণ ব্রিজ। ওই একই ব্রিজের ওপর দিয়ে ট্রেন এবং গাড়ি দুটোই চলাচল করে। আজকে যাওয়ার সময় আপনাদের বগিবিল ব্রিজ পুরোপুরি দেখাবো। আর এই রাস্তার কন্ডিশনটা দেখুন, কি অসাধারণ। সত্যি কথা বলছি, নিজের গাড়িকে কিন্তু খুব মিস করছি। এবার বাঁদিকটা দেখুন, পুরো চা বাগান চারিদিকে, কি অসাধারণ লাগছে দেখুন। চারদিকটা কীরকম সবুজে ভরা। আজকে হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট প্যাক করিয়ে নিয়েছিলাম, স্যান্ডউইচ। তো এখন সকলে খাচ্ছে। অনিন্দিতা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খাবে? আমি বললাম না, এখন আমি খাবো না। এই রাস্তা, এই ট্রিপ আগে আমি ফিল করতে শুরু করি, তারপর আমি খাবো। আমার জন্য সেটা বেশি ইম্পর্টেন্ট। অসাধারণ লাগছে, চারিদিকে ঠান্ডা আবহাওয়া, খুব ভালো হাওয়া দিচ্ছে। আর এই রকম সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা বগিবিল ব্রিজের একদম কাছে চলে এসেছি। ডান সাইডে দেখুন, এই জায়গাটায় ট্রেন লাইনটা যাচ্ছে। আর এই রাস্তাটা, এবার ট্রেন লাইনটা রাস্তার নিচে চলে যাবে, আর গাড়ির রাস্তাটা ট্রেন লাইনের ওপরে থাকবে। ডাবল ডেকার ব্রিজ বেসিক্যালি এই বগিবিল ব্রিজ। আর এই আমরা উঠে পড়লাম বগিবিল ব্রিজে, বিখ্যাত বগিবিল ব্রিজ। আপনারা এই ভিউটা এনজয় করুন। আর এখানে একটুখানির জন্য আমরা দাঁড়াবো। চলুন আপনাদের নেমে দেখাই বগিবিল ব্রিজ। এই নিচে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, বিশাল ব্রহ্মপুত্র, তার ওপরে এই বিরাট ব্রিজ। বহু দিনকার ইচ্ছে ছিল বগিবিল ব্রিজে আসার। উদ্বোধন যবে হয়েছিল তারপর থেকে ভাবছি খালি কবে আসবো কবে আসবো। আর আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হলো। বগিবিল ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে ছবি তুলছি, দেখছি চারিপাশটা। আপনাদের কাছে প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এই বগিবিল ব্রিজ আপনাদের কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা কি বলতে পারবেন, এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা। কত লম্বা কিলোমিটারে সেটা যদি জানেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন বাজে 11:07 আর আমরা এখন আসামের মধ্যেই আছি, কিন্তু আর কিছুক্ষণ পরেই অরুণাচল ঢুকবো লিকাবালি গেট দিয়ে। আর সামনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে অলরেডি। এই দূরে দেখুন গাছের পিছনে বড় বড় মাউন্টেন দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট এটা একটা মাউন্টেন রেঞ্জ। বাঁদিক থেকে ডান দিক পুরো পাহাড়ে ঘেরা। দেখুন
কি অসাধারণ লাগছে। আমরা আজকেই পাহাড়ে ওঠা শুরু করব। এক্ষুনি আমরা আসাম ছেড়ে অরুণাচল প্রদেশে ঢুকে পড়লাম, আর এখান থেকে আলোর দূরত্ব হচ্ছে 129 কিলোমিটার। এখনই আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। অরুণাচল প্রদেশে ঢোকার কিছুক্ষণ পরেই বর্ডার চেকপোস্টে আমাদের পারমিট চেক হলো। অরুণাচল প্রদেশ আসতে হলে আপনাদের পারমিট বানিয়ে আসতে হবে, যে পারমিটের নাম হচ্ছে আইএলপি বা ইনার লাইন পারমিট। এবার পারমিটের খরচাটা আপনাদের বলে দিই। পারমিট বানাতে হলে যদি আপনি 3 দিন অবধি অরুণাচল প্রদেশে থাকেন, ঘুরতে আসেন, তাহলে 300 টাকা আপনাকে পার হেড দিতে হবে। আর যদি 3 থেকে 14 দিনের জন্য আপনি অরুণাচল প্রদেশ ঘুরতে আসেন, তাহলে আপনাকে দিতে হবে পার হেড 500 টাকা। আর এই পারমিট লাগে শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য। 14 বছরের নিচে যদি কোনো বাচ্চা আসে, তাহলে তার জন্য কোনো পারমিট দরকার নেই, কোনো আইএলপি বানাতে হবে না। কিন্তু হ্যাঁ, সেই বাচ্চাদের সাথে কোনো অ্যাডাল্টকে থাকতে হবে, যিনি আইএলপি বানিয়ে এখানে এসছেন। আর এই আইএলপি আপনি এখানে এসেও বানাতে পারেন, অনলাইনেও বানাতে পারেন। এখানে এসে আপনাকে গেটে আইএলপি বানানোর ব্যবস্থা আছে, আর অনলাইন আপনি বানিয়ে আসতেই পারেন। সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনলাইন পারমিট বানিয়ে আসতে পারবেন। আর আমরা অনলাইন পারমিট বানিয়েই এসেছি। আর এখানে পারমিট চেক করার ব্যবস্থা একদম সিম্পল। বর্ডার চেকপোস্টে গেলাম, মোবাইলে পারমিট দেখালাম, দেখে নিয়ে আমাকে ছেড়ে দিল। আপনি প্রিন্ট আউট আনতেও পারেন, কিন্তু সেটা মনে হয় না ম্যান্ডেটরি, কারণ আমি এনেছিলাম, আমার থেকে দেখতে চাইনি, আমি মোবাইলেই দেখিয়ে নিলাম। আইএলপি বানানোর জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো একবার বলে দিই। পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্য কোনো গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড লাগবে। অরুণাচল প্রদেশে ঢোকার পরে 5-6 কিলোমিটার রাস্তা কিন্তু খুব বাজে ছিল, খুবই বাজে। মানে সে অন্নপ্রাশনের ভাত উঠে আসার মতো অবস্থা হয়েছিল। বড় বড় গর্ত ছিল, কাদায় জমেছিল, কোথায় কোন গর্ত কত বড় কত ডিপ কিচ্ছু বোঝা যাচ্ছিল না, এত বাজে অবস্থা। তবে তারপর এগিয়ে আসার পর কিন্তু এখন রাস্তা বেশ ভালো হয়ে গেছে, এখন ইমপ্রুভ হয়ে গেছে রাস্তা, বেশ চকচকে রাস্তা, ওয়েল পেইন্টেড রাস্তা। এখন বাজে দুপুর 1টা, আর আমরা আলোর থেকে 78 কিলোমিটার আগে আছি। আর আমরা এই হোটেলে দাঁড়ালাম লাঞ্চের জন্য। আর এই জায়গাটা একবার চট করে দেখে নিন, কি অসাধারণ জায়গা। এদিক থেকে আমরা এলাম, আর এই রাস্তা চলে যাচ্ছে বাসার বলে একটা জায়গা হয়ে আলো এদিক দিয়ে। আর এইখানে আমরা দাঁড়ালাম লাঞ্চের জন্য। এতক্ষণ তো গাড়ির মধ্যে ছিলাম, বেশ একটা কোজি ব্যাপার ছিল, একদম ঠান্ডা লাগছিল না। আর যেই নামলাম, বিশ্বাস করবেন না, কি ঠান্ডা হাওয়া, কাঁপিয়ে দিচ্ছে। সকলে জ্যাকেট পরে নিয়েছে, কিন্তু আমি পরতে পারিনি, কারণ আমার জ্যাকেটটা একদম সুটকেসের মধ্যে আছে, আর সুটকেস লক করে পিছনে রয়েছে। তো তাড়াতাড়ি ভেতরে চলে যাব, তাহলে ঠান্ডায় জমে যাব। গোগল টিনটিন আর অনিন্দিতার জন্য অনিন্দিতা নিয়েছে এই ফিশ থালি, যার মধ্যে দিয়েছে একটা ভাজা মাছ, এখানে পাঁপড়, আলু পটল ভাজা, ডাল, কপি তরকারি, ভাত। আচ্ছা, একটু আগে আমি আপনাদের বললাম এটা আলু পটলের তরকারি, কিন্তু এটা আলু তো আছেই, তার সাথে এখানে একটা পটল নেই, এখানে একটা কিছু আছে যেটাকে এরা এখানে লোকাল ভাষায় বলে বেগুরি। এবার আমরা জানি না এই বেগুরি জিনিসটা কি, যদি আপনারা কেউ জানেন প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ। আমি আর বোম্বা নিলাম 2টো ম্যাগি আর 2টো অমলেট। আচ্ছা, ম্যাগিগুলো 25 করে আর অমলেটটাও 25 করে। আর এই যে ফিশ থালি আমরা নিলাম, এটা হচ্ছে 200 টাকা। এই ট্রিপে আমরা যে গাড়িটায় যাচ্ছি সেটা হচ্ছে এইটা। আমাদের গাড়ির জন্য পড়ছে পার ডে 6000 রুপিস, মানে টোটাল 8 দিনের জন্য আমরা গাড়ি বুক করেছি, আমাদের দিতে হবে 48,000 টাকা। আচ্ছা, আমরা যে এই গাড়িটা নিয়েছি তার মধ্যে ইনক্লুডেড আছে ড্রাইভার এক্সপেন্সেস, ফুয়েল, টোল আর পার্কিং। আর আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই কিন্তু একটা বিএসএনএল এর সিম আনবেন সাথে, কারণ আমাদের এয়ারটেলও আছে আর জিও আছে। এই জায়গায় যেখানে আমরা এখন রয়েছি এখানে কিন্তু দুজনেই হাত তুলে দিয়েছে, কারোর কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তবে আমাদের গাড়ির চালকের সাথে কথা হচ্ছিল, ও বলছিল যে আলোতে গিয়ে আমরা কানেকশন পাবো জিও আর এয়ারটেল দুটোরই, কিন্তু মেচুকাতে কিন্তু আবার অসুবিধা হবে। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সাথে বিএসএনএল এর সিম আনবেন। এখন বাজে 1:55, আর আমরা এই খাওয়ার হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, খুব সুন্দর, খুব ভালো লাঞ্চ হলো, খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। এবং আমরা এখন রওনা হলাম আলোর উদ্দেশ্যে। এখান থেকে আলোর ডিস্টেন্স হচ্ছে 78 কিলোমিটার্স, আর সময় লাগবে 3 ঘন্টার মতো। এখনও পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু আকাশের মুখ ভার, মেঘলা করে রয়েছে এবং বৃষ্টির ফোরকাস্ট রয়েছে। নীল আকাশ থাকলে যে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় সেটা এখন আমরা পাচ্ছি না। যাই হোক, এগিয়ে যাচ্ছি, আশা করছি ওয়েদার ইমপ্রুভ করবে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে গাড়ির খরচা বললাম, কিন্তু যে এজেন্সির থেকে গাড়ি নিয়েছি তার ডিটেলস দিলাম না কেন?
আমরা মহাবাহু ট্রাভেলসের থেকে গাড়ি নিয়েছি, তবে এদের ডিটেলস আমি শেয়ার করছি না, কারণ এই এজেন্সি খুবই বাজে, ড্রাইভারের অভদ্র ব্যবহার আর একদম খারাপ গাড়ি। তাই আমি চাই না আপনারা এই এজেন্সি থেকে গাড়ি নিয়ে বিপদে পড়ুন যেমন আমরা পড়েছিলাম। আমাদের সাথে যা যা ভয়ানক ঘটনা ঘটেছিল সব আমার পরের ভিডিওগুলোয় আমি দেখাবো। আমরা বাসার থেকে 10 কিলোমিটার আগে আছি, আর এখন কিন্তু আমরা র্যাপিডলি হাইট গেইন করা শুরু করেছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে চারিদিকে মেঘে ছেয়ে গেছে। আমরা এখন মেঘের মধ্যে পুরোপুরি। দেখুন একবার কি অবস্থা, দেখুন রাস্তায় ভিজিবিলিটি কীরকমভাবে কমে গেছে, চারিদিকে পাহাড়গুলো আর দেখাই যাচ্ছে না। আমাদের চারিপাশে কিন্তু উঁচু উঁচু পাহাড় রয়েছে, কিন্তু সেগুলো আর দেখতেই পাচ্ছি না। আমরা পুরো মেঘের মধ্যে ঢুকে এলাম আমরা। আর এতক্ষণ এমনি চালানো হচ্ছিল, এখন গাড়ির ডিপার জ্বালিয়ে দিতে বাধ্য হলো, কারণ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা বাসারের মধ্যে দিয়ে ক্রস করে যাচ্ছি, চারিদিকে মেঘ, মেঘ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এত বড় বড় পাহাড় রয়েছে চারিদিকে, কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু মেঘ আর মেঘ, আর ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। এখন যা বৃষ্টি হওয়ার হয়ে যাক, কালকে সকালে যেন নীল আকাশ দেখতে পাই, কারণ এত কষ্ট করে এত দূর আসা ঘুরতে, এবার তারপরে এখানে এসে যদি এরকম মেঘ আর বৃষ্টি দেখি, মনে আনন্দ থাকবে না কোনোভাবেই, আর ঠিকমতো ঘোরাও হবে না। তো ওই জন্যে মেঘটা যেন কেটে যায়, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আলো পৌঁছানোর আগে বেশ কয়েকটা জায়গায় রাস্তার অবস্থা ভীষণ খারাপ। দেখুন এই জায়গাটা কি অবস্থা। তবে এই জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে, কিন্তু রাস্তা খারাপ হলেও একটা সুন্দর ব্যাপার আছে। চারিদিকে গাছ জঙ্গল, মধ্যিখান দিয়ে এরকম মেঠো রাস্তা বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন বাজে 3:44 আর আমরা পৌঁছে গেছি আলোতে। এতক্ষণ যেসব জায়গা দিয়ে আসছিলাম বেশ ছোট ছোট জায়গা, ছোট ছোট গ্রাম, আর এই জায়গাটা দেখুন বেশ বড় জায়গা, চকচকে জায়গা, চড়া চড়া রাস্তা, মধ্যিখানে ডিভাইডার দেওয়া রাস্তা। দেখেই বোঝা যাচ্ছে একটা ব্যস্ত লোকালয়তে ঢুকেছি, যেখানে অনেক লোকের বাস। এখন বাজে 4:15 আর আমরা এসে পৌঁছে গেছি আলোতে, আমাদের হোমস্টেতে। আজকে কিন্তু আমরা আলোতে কোনো হোটেল বুক না করে এসেছিলাম। এর কারণটা হচ্ছে যে যখন আমি ইন্টারনেটে থার্ড পার্টি ওয়েবসাইটসগুলোয় এখানকার হোটেল বা হোমস্টে সার্চ করছিলাম, খুব একটা ভালো চয়েস পাচ্ছিলাম না। এইখানে চলে এলাম। এই হোটেলটাও কিন্তু আমি দেখেছিলাম যখন আমি অনলাইনে সার্চ করছিলাম, তো তখন আমার বুক করা হয়নি। তো এখানে একটাই প্রবলেম হয়েছে, এখানে 4টে রুম আছে, কিন্তু তার মধ্যে 3টে বুকড আর একটা খালি ছিল। তো আমরা আজকে কয়েক ঘন্টার ব্যাপার, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো মেচুকার জন্য, তো আমরা একটা রুমের মধ্যেই অ্যাডজাস্ট করে নেবো। এবার আপনাদের হোমস্টেটা দেখিয়ে দিই। এর নাম হচ্ছে লিনিয়া হোমস্টে। এই হচ্ছে হোমস্টে, কি সুন্দর দেখুন, পিছনে পাহাড়, মেঘ জমে রয়েছে ওপরে, আর তার সামনে এরকম হোমস্টে, আর চারিদিকে গ্রিনারিটা দেখুন। স্পেশালি এই জায়গাটায় সবুজ রঙটা দেখুন ঘাসের, এইরকম সবুজ রং দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়, আর কিছুর দরকার হয় না। আপনাদের ভেতরটাও দেখাবো, সব কিছু দেখাবো। আর এখানে আমাদের রুমের খরচা পড়লো 2000 টাকা, আর আমরা একটা এক্সট্রা কট নেবো, তার জন্য 500 টাকা এক্সট্রা, তো টোটাল 2500 টাকা। এবার চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এইখান দিয়ে সোজা ঢুকে গেলে হোমস্টে। প্রথমে ঢুকেই এরকম একটা জায়গা, যেখানে এনাদের কিচেন, এপাশে ডাইনিং রুম, আর এই পাশে রুমগুলো, আর আমাদের রুম এইখানে। এই হচ্ছে রুম, এখানে একটা বড় বেড, এখানে একটা বেড, তার উপর কট, আর এই হচ্ছে রুমের ডেকর। ওই পাশে দুটো ছবি, ওপরে পাখা, আর এখানে কিছু জিনিসপত্র আছে, মোস্ট প্রবাবলি ওদেরই। এখানে টেবিল আছে, চেয়ার আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর আয়না। এটা হচ্ছে বাথরুম, এখানে কমোড, বেসিন, এই পাশে আয়না, এখানে স্নানের জায়গা, আর ওপরে গিজার। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে এদের ব্যবহারের ব্যাপারে। অসাধারণ ব্যবহার। আমরা যখন এখানে এলাম, আমাদের কাছে রুম কোনো বুক ছিল না আগে থেকে, তো এনাদেরকে বললাম যখন, মানে তড়িঘড়ি ব্যবস্থা করে দিলেন, এখানে এই কট সাজিয়ে দিলেন এখানে। অসাধারণ এনাদের ব্যবহার। তো আমরা ঠিক করেছি যখন আমরা ফেরত যাব, মেচুকা থেকে ফিরবো, তখন আমরা এখানে থাকবো। তাই এখানকার যে দিদি আছেন ওনাকে চেক করতে বললাম, উনি চেক করে জানাচ্ছেন অ্যাভেলেবেল কিনা রুম। আর এই হোমস্টে কিন্তু বেশি দিন খোলা হয়নি, গত বছর অক্টোবরে খুব সম্ভবত এটা খোলা হয়েছে, 1 বছরও হয়নি। তাই অনেকেই জানেন না এই হোমস্টের ব্যাপারে। আর আমি কিন্তু কোনো রকম পেড প্রমোশন করছি না, আমার যা অভিজ্ঞতা হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এখানে একটা বসবার জায়গা, এটা একটা ব্যালকনি, আর এখানে কতখানি জায়গা দেখুন, কত গাছ রয়েছে টবে। আর এই পাশটায় দেখুন সোফা টেবিল দিয়ে সাজানো, এখানে বসে বেশ সুন্দর একটা আড্ডার সেশন জমানো যাবে। আর সামনে যখন এইরকম ভিউ,
তখন তার কোনো কথাই নেই। এখানে যিনি ওনার, তিনি আমাদের ইনভাইট করলেন ওনার কিচেনটা দেখতে। এবার আমরা এলাম, দেখুন কি দেখছি। এইটা হচ্ছে এখানকার কিচেন। এই নিচে যে চুলাটা জ্বলছে এটাকে বলে মোড়াম, আর এই যে স্ট্রাকচারটা এটা হচ্ছে আসিন মোকম। এই পাশটায় জেন্টসরা বসেন, এটাকে বলে বাগো, আর ওই পাশটায় মহিলারা বসেন। আর ওনাদের যেসব পুজো আচ্ছা হয় সেটা ওই দিকটায় হয়। উনি বলছেন ম্যাটকে এখানে রেখে, এই মাদুরগুলোকে এখানে রেখে ধান শুকানো হয় এখানে। আর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটার, ওই যে বাস্কেট যেগুলো টোকরি বলে, ওগুলোকে এখানে রাখা হয়, কারণ এই যে নিচে যে আগুনটা জ্বলছে তার তাপে ওখানে কোনো পোকামাকড় হবে না ওই টোকরিগুলোর মধ্যে। এটা পুরো একটা ট্র্যাডিশনাল সেট আপ অরুণাচল প্রদেশে এই এরিয়ায়। ওনার থেকে আরেকটা ইনফরমেশন পেলাম, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা যখন বাড়ির মেয়েদের বিয়ে হয় তখন তাদের ভাইয়েরা এটাকে ক্যারি করে নিয়ে যায়। এটা একটা মানা হয় যে এটা দিয়ে বোনেদের রক্ষা করা হয়। এই ট্র্যাডিশনাল টোপি হয়, এটা উনি বলছেন বাঁশের তৈরি, এবং কোনো অনুষ্ঠান হলে, যেমন বিয়ের অনুষ্ঠান হলে गेस्टদের এটা করে পানীয় সার্ভ করা হয়। ये पूरा लकड़ी का मतलब बांस का बना हुआ है, ये बॉटल जैसा है। हाँ, बॉटल जैसा है। আচ্ছা, উনি বলছেন যে কোনো রকম পানীয় এটা দিয়েও সার্ভ করা যায়। এটা বোতলের মতো দেখতে একটু। ये क्या खोलता है? हाँ सर, ओ यहाँ पे अच्छा अच्छा, आप ढक्कन लगा सकते ओ अच्छा अच्छा, ढक्कन लगा सकते हैं, कॉर्क जैसा। हैं। हुगरी बोलते हैं सर। হুগরি, हुगरी। হুগরি, আচ্ছা, এটাকে হুগরি বলে। আরেকটা জিনিস দেখতে পেলাম, এটাকে বলে ওদেন। এখানে ওই একরকম পাতা পাওয়া যায়, সেটা দিয়ে এইটাকে কাভার করে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয় তখন এখানে রাইস বিয়ার নিয়ে যাওয়া হয়। এইটাকে বলা হয় উজুক। এটা দিয়ে ওই রাইস বিয়ারে জল মেশানো হতো, কারণ তখন মাগ পাওয়া যেত না। আচ্ছা, এই জিনিসটাও খুব সুন্দর উনি দেখালেন। এটা মাছ ধরার জন্য ইউজ করা হয়। এটা বেসিক্যালি জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, তারপর মাছগুলো এর মধ্যে ঢুকে গেলে এটাকে তুলে নেওয়া হয়, জলটা বেরিয়ে যায়, মাছগুলো এখানে আটকে যায়। আচ্ছা, এটাকে বলা হয় রাজু। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় কামতু। এটা বেসিক্যালি একটা কন্টেনার রাইস বিয়ার নিয়ে যাওয়ার জন্য। ফেস্টিভ্যালে ওনারা এইটার মধ্যে করে রাইস বিয়ার নিয়ে যান। আর এই যে ওইখানে যেটা আগে দেখালাম উজুক বলে, ওইটা দিয়ে রাইস বিয়ার এখান থেকে বার করা হয়। এই যে আগুনটা দেখছেন, এটা এনাদের এখানে ট্র্যাডিশন হচ্ছে সর্বক্ষণ প্রায় আগুনটা জ্বলে। সকালে জ্বালিয়ে দেওয়া হয়, সারা দিন জ্বলে, এরকম ব্যাপার। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আগে ইউজ হতো যখন ফ্রিজ ছিল না, তখন এখানে মাংস রাখা হতো যাতে পচে না যায়। ভিডিওয়ে আগে জিজ্ঞেস করেছিলাম বগিবিল ব্রিজের লেন্থ কত। বগিবিল ব্রিজের লেন্থ হলো 4.94 কিলোমিটার্স। আজকে আমাদের এই লিনিয়া হোমস্টের সবথেকে বেস্ট পার্ট আমার মতে এই জায়গাটা। এইখানে বসে বসে এই পাশে এরকম অসাধারণ ভিউ দেখা, ওফ কি অদ্ভুত। এইখানটায় পুরো গ্রিন, মানে একদম মনে হবে একটা সবুজ কার্পেট পাতা, এত সুন্দর। এখন বোঝা যাচ্ছে না কারণ এখন অন্ধকার। আর এদিকটাও পুরোপুরি খালি, এরকম সবুজ। এখন বাজে 8:30 আর আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে এইখানে ডাইনিং টেবিলে। আমাদের রুমটা হচ্ছে এইটা, আর ঠিক তার সামনেই এই ডাইনিং টেবিল। ডিনারে আমরা কি কি অর্ডার দিয়েছি সেটা দেখিয়ে দিই। ভাত, ডাল, এখানে রুটি, মিক্স ভেজ, আর এ পাশে রয়েছে পাঁপড়, আচার, আর এখানে দিয়েছে স্যালাড, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এই এসে গেছে আমাদের চিকেন কষা, এরকম আমরা 2 প্লেট নিয়েছি। খাবার অসাধারণ, রান্না তুখোর, টেস্ট অদ্ভুত। বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে এরকম সুন্দর রান্না, আহা হা, পারফেক্ট কম্বিনেশন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে আলো থেকে রওনা হই মেচুকার উদ্দেশ্যে। আমাদের রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য যেমন অসাধারণ ছিল, রাস্তার অবস্থা ছিল ততটাই ভয়ানক। মেচুকাতে আমরা পৌঁছে গিয়ে উঠি ধন্ডুপ হোমস্টেতে। তারপর বিকেলে আমরা যাই মেচুকাতে এক অসাধারণ ক্যাফেতে, নাম ক্যাফে লিলো। এই সব নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।